আমরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও দিয়ে। ইংলিশ গ্রামার উইথ শরীফ স্যার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। সুপ্রিয় বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। ইংরেজি গ্রামারের টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুটি ভিডিও আপলোড করেছি। যারা এখনো সেই ভিডিও দুটি দেখেনি, আমাদের ডেসক্রিপশন বক্সের লিংক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবির শুরুটা যদি আমরা কল্পনা করি যে এখানে একটা ছেলে দৌড়াচ্ছে, এটা চলমান আছে। যখন কোন একটা কাজ শুরু হয়, শুরু হওয়ার আগে বা শুরু হওয়ার মুহূর্ত যখন সময়টা শুরুই হয় না, তখন সেটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যখন কাজটা শুরু হয়ে যায়, যখন কাজটা চলতে থাকে, তখন সেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন এই কাজটা চলার কাজটা যখন শেষ হয়ে যখন সে এখানে এসে পৌঁছবে, তার কাজটা যেই মাত্র শেষ হবে, ওই সময়টাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সঙ্গে আমরা চলে যাই। যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এরকম বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এটা দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম, যখন আমরা কোনো একটা কাজ শুরু করি, কাজটা চলতে থাকে এবং চলার পর যখনই কাজটা শেষ হয়, শেষ হওয়ার যে সময়টা, সেই সময়টাকেই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান, আর পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে সম্পন্ন, টেন্স শব্দের অর্থ হচ্ছে সময়। অর্থাৎ বর্তমানে কোনো একটা সম্পন্ন সময়টাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, it describes the work which has been done but the effect exists till now. এখানে it describes, এটা বর্ণনা করে the work, কাজটাকে, which, যেটা, has been done, যেটা করা হয়েছে। কোনো একটা কাজ যখন সম্পন্ন হয়ে যায় এবং but the effect exists till now, কিন্তু তার যে ইফেক্ট, তার যে প্রভাব, সেটা এখনো বিদ্যমান থাকে। কোন একটা কাজ শেষ হওয়ার যে প্রভাবটা, সেটা বিদ্যমান থাকবে, সেটা অতীত হয়ে যাবে না। কাজটা যদি নির্দিষ্ট সময়টা বা ইফেক্টটা যখন শেষ হয়ে যাবে, তখন সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার ফলাফলটা বা তার প্রভাবটা বিদ্যমান থাকবে, সেই সময়টা পর্যন্ত আমরা সেটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলায় চেনার উপায়, সাধারণত বাংলায় যে ক্রিয়া থাকে বা ভার্ব থাকে, বাংলা ভার্বের শেষে আছে, এছে, আছো, আছি, এছি, আছেন, এরকম অসংখ্য শব্দাংশ থাকে। এগুলো যখন থাকবে তখন আমরা বুঝতে পারবো যে সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা নিচের উদাহরণ দেখতে পাচ্ছি যে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করিয়াছে বা করেছে। এই কথাটি দ্বারা বোঝাচ্ছে তার যে কাজটি ছিল, সেই কাজটি সে সম্পন্ন করেছে, তার কাজটি করিয়াছে কথাটা বললে আমরা বুঝতে পারবো যে কাজটা এখন আর নাই, কাজটা শেষ হয়ে গেছে। সুতরাং কাজটি শেষ হওয়ার যে সময়টা, সেই সময়টাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরো একটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আই হ্যাভ গন টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছি বা গিয়াছি। এখানে আমার যে বাজারে যাওয়ার যে কাজটা, যখন আমি বাজারে পৌঁছে যাওয়ার পর আমার বাজার করার কাজটা যখন আমি শেষ করে ফেলবো, শেষ হওয়ার পরে যে সময়টা আমার সামনে আসবে, সেই সময়টাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমি বাজারে গিয়েছি বলতে আমার বাজারে যাওয়ার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আর একটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, তারা আমগুলো খেয়েছে। এখানে কাজটা হচ্ছে খাওয়া, ইট। এখন দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, তারা আমগুলো খেয়েছে, এর দ্বারা বোঝাচ্ছে আমগুলো খাওয়া শেষ, এখন আর কোনো আম অবশিষ্ট নাই, সেটাই বোঝাবে। সেজন্য সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ইটেন ব্যানানা, আমি কলা খেয়েছি, এখানে কলা খাওয়ার কাজটা আমার শেষ হয়েছে। এরকম ভাবে আমি কাজটি করিয়াছি, বা সে বাজারে গিয়েছে, বা আমি বাজারে গিয়েছি, তারা আমগুলো খেয়েছে, আমি কলা খেয়েছি, এই ধরনের ভার্ব যখন প্রকাশিত হবে তখন আমরা বুঝবো সেটা
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এবার স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা টেন্সেরই আমরা 4টা অংশে ভাগ করে থাকি। প্রত্যেকটা স্ট্রাকচারকেও আমরা 4 ভাগে ভাগ করে থাকি: পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এখন পজিটিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পজিটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেই গঠনটা এখন জানবো। এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। আমরা জানি ভার্বের 3টা ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, যে কোনো পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কিংবা ফিউচার পারফেক্ট টেন্স, সকল পারফেক্ট টেন্সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে। এটা হচ্ছে কমন একটা বিষয়। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে গঠন অনুসারে আমরা প্রথমে হি সাবজেক্ট হিসেবে বসেছি, হ্যাভ অথবা হ্যাজ। এখানে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী বসবে। আমরা এর পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব, কখন হ্যাভ হবে আর কখন হ্যাজ বসবে। তারপর এখানে ডান ব্যবহৃত হয়েছে ডু থেকে। ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, ডু, ডিড, ডান। তারপর অবজেক্ট হিসেবে দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ইটেন রাইস। এখানে সাবজেক্ট হিসেবে আই ব্যবহৃত হয়েছে এবং আই এর সাথে হ্যাভ বসেছে। সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এখানে যেহেতু 2টা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। আই হ্যাভ, তারপর ইটেন, ইটেনটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর রাইস হচ্ছে এখানে অবজেক্ট। দে হ্যাভ ওয়ার্কড হার্ড। তারা কাজটি করেছে। এখানে দে হচ্ছে সাবজেক্ট, দের সাথে হ্যাভ বসে, হ্যাভ, ওয়ার্কড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হার্ড এখানে অবজেক্ট হিসেবে বসেছে। এখানে নোট আমাদেরকে মনে রাখতে হবে, আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে হ্যাভ হ্যাজ কিভাবে বসবে। নিচে আমরা একটি রুল দেখতে পাচ্ছি যে সাবজেক্ট যদি হি, শি, ইট এবং থার্ড পারসন অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে। এক কথাটা আমাদের মনে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে। আর সাবজেক্ট যদি আই, উই, দে, ইউ এবং প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ বসে। আমরা আরো একটি চিত্র দেখছি যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহারটা আমরা খুব ভালোভাবে দেখছি। এখানে একটা চার্টে দেখছি যে আই, ইউ, উই, দে এগুলোর সাথে হ্যাভ বসেছে। হ্যাঁ, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ ড্রাঙ্ক দ্য মিল্ক। আর হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ ড্রাঙ্ক দ্য মিল্ক। এক্ষেত্রে যে কোনো নাম অথবা যে কোনো বস্তু যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে সবসময় হ্যাভ বসে। আমরা এবার নেগেটিভ স্ট্রাকচারটি লক্ষ্য করব। নেগেটিভ স্ট্রাকচারে একই রকম ভাবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ হ্যাজ বসবে, তারপর নট বসে যাবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অবজেক্ট বসবে। সবকিছুই ঠিক থাকবে, শুধুমাত্র অক্সিলারি ভার্ব হ্যাভ এবং হ্যাজ এর পরে একটি নট বসবে। আমরা একটা উদাহরণ দেখছি, হি হ্যাজ নট ইটেন রাইস। হি হ্যাজ নট ইটেন রাইস। এখানে হি সাবজেক্ট হিসেবে বসেছে, হ্যাভ হ্যাজে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বসবে, তারপর নট বসেছে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, তারপর অবজেক্ট বসেছে রাইস। দে হ্যাভ নট কাম টু আওয়ার হাউস। দে এখানে সাবজেক্ট হিসেবে দে বসেছে, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আমরা একটু আগেও বলেছি যে যে কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসবে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বসে এবং সকল প্রকার প্লুরালের সাথে হ্যাভ বসে। নট গঠন অনুযায়ী তারপর নট বসেছে এবং কাম, কাম শব্দটা এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বসেছে। আমরা জানি কামের 3টা ফর্মই একই রকম, কামের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম। প্রেজেন্ট ফর্ম কাম, পাস্ট ফর্ম হচ্ছে কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম কাম। টু আওয়ার হাউস এখানে অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে বসেছে। আই হ্যাভ নট গন টু স্কুল।
এখানে একই রকম ভাবে আই সাবজেক্ট হিসেবে বসেছে। আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই হ্যাভ বসে। তারপর গঠন অনুযায়ী অক্সিলারি ভার্বের পরে নট বসেছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, টু স্কুল বসেছে অবজেক্ট হিসেবে। ওকে, এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা কিভাবে গঠন করতে হয়। আমরা সবসময় খেয়াল রাখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব বসে। সুতরাং এখানে যে অক্সিলারি ভার্বগুলো ছিল হ্যাভ হ্যাজ, যেটা ছিল সাবজেক্টের পরে, এখন শুধুমাত্র আমরা সেই হ্যাভ হ্যাজকে সাবজেক্টের আগে নিয়ে এসেছি। প্রথমে হ্যাভ হ্যাজ বসবে, তারপর সাবজেক্ট বসবে, হ্যাভ অথবা হ্যাজ, তারপর সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই বিষয়টা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন হ্যাজ হি ডান দ্য হোমওয়ার্ক, এখানে হ্যাজটা সাবজেক্ট হি এর আগে বসেছে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ বসেছে। হ্যাজ হি ডান, ডান শব্দটা ডো এর পাস্ট পার্টিসিপল ফর্ম, ডো ডিড ডান দ্য হোমওয়ার্ক অবজেক্ট হিসেবে বসেছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। হ্যাভ দে গন টু স্কুল, এখানে একই রকম ভাবে দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেজন্য হ্যাভ বসেছে। আমরা জানি যে যে কোনো প্লুরাল নাম্বারের পূর্বে হ্যাভ বসে এবং সিঙ্গুলার নাম্বারের থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বসে। হ্যাভ দে গন টু স্কুল, এখানে গঠন অনুসারে প্রথমে অক্সিলারি ভার্ব বসেছে, তারপর দে সাবজেক্ট হিসেবে বসেছে এবং গন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বসেছে এবং টু স্কুল অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে বসেছে। হ্যাভ ইউ লার্নড স্পিকিং ইংলিশ, এখানে গঠন অনুযায়ী প্রথমে হ্যাভ বসেছে, তারপর ইউ সাবজেক্ট হিসেবে বসেছে, লার্নড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বসেছে এবং স্পিকিং ইংলিশ অবজেক্ট হিসেবে বসেছে। আমরা এবার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে আমরা প্রথমে অক্সিলারি ভার্বটা বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপরে একটি নট বসিয়ে দেব। নেগেটিভ সেন্টেন্সের মতোই জাস্ট সাবজেক্টের পরে নটটা বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অবজেক্ট বসবে, এক্সটেনশন বসবে। আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই নটটা আমরা অন্য আরেকটা নিয়মেও অন্যভাবেও করতে পারি। আমরা উদাহরণের সাহায্যে উদাহরণে সেই বিষয়টা আমরা সুস্পষ্ট করব। তারপর আমি বলে দিচ্ছি প্রথমেই, নট সাবজেক্টের আগেও বসতে পারে। যখন আমরা অক্সিলারি ভার্বটা ব্যবহার করব, সেই অক্সিলারি ভার্বের সাথে একসাথে লাগিয়ে, ওই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এনওটি নট এভাবে ডাইরেক্টলি এভাবে লেখা যাবে না, জাস্ট হ্যাজের সাথে লাগিয়ে এনটা লিখতে হবে, তারপর ওটা উঠিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি ব্যবহার করতে হবে। অর্থাৎ হ্যাভন্ট অথবা হ্যাজন্ট হিসেবে আমরা নটকে অক্সিলারি ভার্বের সাথে বসাতে পারি। আমরা একটা উদাহরণে চলে যাই, যেমন হ্যাজ হি নট ডান দ্য হোমওয়ার্ক, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে প্রথমে হ্যাজ বসেছে, তারপর সাবজেক্ট বসেছে, তারপর নট বসেছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, তারপর অবজেক্ট বসেছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। এখানে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, হ্যাভন্ট দে গন টু স্কুল, এখানে নটটি হ্যাভ এর সাথে বসেছে। এই বিষয়টা আমরা এখানে যেভাবে লিখেছি ঠিক সেভাবেই ব্যবহার করতে হবে, কিন্তু এখানে আমরা ডাইরেক্টলি যদি এনওটি নট ব্যবহার করতে চাই তাহলে সেটা গ্রামাটিক্যালি ঠিক হবে না। সেই জন্যই যদি আমরা নটকে অক্সিলারি ভার্বের সাথে লাগাতে চাই তাহলে আমরা ব্রিফ ফর্মে লাগাবো। সাধারণত এটা স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয়, হ্যাভন্ট দে গন টু স্কুল, হ্যাভন্ট ইউ লার্নড স্পিকিং ইংলিশ। আমরা এবার কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুনেছেন, আশা করি এখন আমরা কিছু এক্সারসাইজ করব এবং নিজেরাও আমার সাথে সাথে সেই এক্সারসাইজগুলো করবেন, আপনাদের অনেক উপকারে আসবে। যেমন এখানে একটি বাংলা বাক্য আছে, সে একটি গান গেয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজি করব আপনারা মুহূর্তের মধ্যে চিন্তা করুন, তারপর নিজে নিজে এর ইংরেজিটা করার চেষ্টা করুন। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী এখানে সাবজেক্ট হিসেবে আছে সে, তারপর আমরা এখানে সাবজেক্ট ইংরেজিতে হবে হি, তারপর অক্সিলারি ভার্ব বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা হ্যাজ বসাবো, হি হ্যাজ, তারপর
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এখানে গাওয়াটা হচ্ছে মূল ভার্ব, সুতরাং গাওয়ার ইংরেজি হচ্ছে সিং, সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং। তারপর আমরা একটি গান, এখানে অবজেক্ট, এর ইংরেজি হচ্ছে এ সং, সুতরাং সে একটি গান গেয়েছে, এটার ইংরেজিটা হবে হি হ্যাজ সাং এ সং। আপনারা এখন এই সেন্টেন্সটিও আরেকটু চিন্তা করুন, তাহারা মাঠে ফুটবল খেলেছে। এখানে সাবজেক্ট তাহারা, ইংরেজিতে হবে দে, সাবজেক্টের পরে আমরা বসাবো হ্যাভ অথবা হ্যাজ। দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে হ্যাভ বসবে, দে হ্যাভ। তারপর আমরা বসাবো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব হচ্ছে খেলেছে বা খেলা, খেলা ইংরেজি হচ্ছে প্লে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সুতরাং প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তারপর অবজেক্ট হচ্ছে ফুটবল, তারপর ফুটবল বসে যাবে, দে হ্যাভ প্লেড ফুটবল। তারপর মাঠে, মাঠের ইংরেজি হচ্ছে ইন দ্য ফিল্ড, সুতরাং তাহারা মাঠে ফুটবল খেলেছে, এর ইংরেজি হবে দে হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, তুমি কি ভাত খেয়েছো। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন দিয়ে করা হয়েছে। সুতরাং আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে। সুতরাং এখানে তুমি কি ভাত খেয়েছো, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউর সাথে হ্যাভ বসে, সুতরাং আমরা হ্যাভটাকে ইউ এর আগে বসিয়ে ফেলবো, হ্যাভ ইউ। তারপর হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, অবজেক্ট হচ্ছে ভাত, ইংরেজি হচ্ছে রাইস। সুতরাং তুমি কি ভাত খেয়েছো এর ইংরেজি হবে হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস। আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, আমি একটি চিঠি লিখেছি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এটা পজিটিভ সেন্টেন্স, সুতরাং সাবজেক্টের পরে হ্যাভ বসবে, আই হ্যাভ। তারপর এখানে মূল ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লিখার ইংরেজি হচ্ছে রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, আই হ্যাভ রিটেন একটি চিঠি, ইংরেজি হবে এ লেটার। সুতরাং আমি একটি চিঠি লিখেছি, এর ইংরেজি হবে আই হ্যাভ রিটেন এ লেটার। আমরা আরেকটা উদাহরণে চলে যাই, মিনা স্কুলে যায়নি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী করতে হবে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপরে নট বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে। সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে মিনা, তার মিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মিনার সাথে হ্যাজ বসবে, মিনা হ্যাজ, তারপর নট বসবে, মিনা হ্যাজ নট। তারপর যাওয়া ইংরেজি হচ্ছে গো, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, মিনা হ্যাজ নট গন স্কুলে টু স্কুল, মিনা হ্যাজ নট গন টু স্কুল, মিনা স্কুলে যায়নি, এর ইংরেজি হবে মিনা হ্যাজ নট গন টু স্কুল। রহিম তার বাড়ির কাজ শেষ করেছে। এখানে পজিটিভ সেন্টেন্সটি আছে, সুতরাং আমরা প্রথমে সাবজেক্ট বসাবো রহিম, তারপর রহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে বসবে হ্যাভ অথবা হ্যাজ এর হ্যাজ বসবে, সুতরাং রহিম হ্যাজ। এখানে মূল ভার্ব হচ্ছে শেষ করা, শেষ করা ইংরেজি হচ্ছে ফিনিশ, সুতরাং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড, একটা ইডি যুক্ত হবে, রহিম হ্যাজ ফিনিশড। এখানে অবজেক্ট হচ্ছে তার বাড়ির কাজ, তার বাড়ির কাজ ইংরেজি হবে হিজ হোমওয়ার্ক। সুতরাং রহিম তার বাড়ির কাজ শেষ করেছে, ইংরেজিটা হবে রহিম হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনারা সবাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি বেশ ভালোভাবেই শিখতে পেরেছেন। আপনারা আরো বেশি বেশি করে চর্চা করবেন, ভিডিওটি কয়েকবার দেখবেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করছি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।